প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন বিজনেস আই বাংলাদেশের পক্ষ থেকে। আজকে আমাদের সাথে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের সম্পর্কে কথা বলার জন্য যুক্ত হবেন তৌহিদুল ইসলাম মিন্টু, সম্পাদক দ্য reports24.com, এবং কাজী আব্দুর রাজ্জাক, বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক। আপনাদের স্বাগতম। মিন্টু ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। ওকে, রাজ্জাক ভাই, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদেরকেও অভিনন্দন। রাজ্জাক ভাই ভালো আছেন? জি, আপনি জি ভাই, তাহলে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করতে পারি। প্রথমে আমি আমাদের মিন্টু ভাইয়ের কাছে একটা প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে সবার জন্য প্রণোদনা ছিল বা প্রণোদনা আছে এই মুহূর্তে, শুধু ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কেন নয়? আমরা দেখছি গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে সব সেক্টরে আমাদের অর্থনৈতিক ধসের কারণে, অর্থাৎ করোনা আক্রমণের পরে, আক্রান্ত হওয়ার পরে বাংলাদেশের সব সেক্টরেই মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্য প্রণোদনা ঘোষণা করেছেন। শুধুমাত্র আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী যারা, তাদের কোনো প্রণোদনা আমরা পাইনি। এক্ষেত্রে আপনাদের দুজনের কাছে প্রশ্ন থাকবে আমার, যে আমাদেরকে আসলে কোনো প্রণোদনা পাওয়ার কোনো সুযোগ আছে কি না, বা আমরা কেন পাইনি? এই বিষয়টি আপনাকে ধন্যবাদ সেলিম ভাই। একটা গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারটা মানে বন্ধ থাকার কারণেই ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষ থেকে কোনো মেসেজ বা কোনো তথ্য হয়তো প্রধানমন্ত্রী গোচরীভূত করা হয়নি, বা সেই গোচরীভূত করার লোকজন নেই, যে কারণে আমার মনে হয় যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রণোদনার বাইরে রয়েছেন। ইতিমধ্যে দেখেছি যে আপনার এর আগে শেয়ার বাজার ধসের পরে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর উদ্যোগে 900 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ আপনার বিভিন্ন ব্রোকারেজ হাউসের মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে দেওয়া হয়েছে। তাদের যে ঋণ ছিল সেই ঋণের বিপরীতে যাতে সুদটা মকুব করে দেয়, সেই ধরনের প্রণোদনা দেওয়া হয়েছে, যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা মাজার তুলে দাঁড়াতে পারেন। সেই প্রেক্ষাপটে আজকে করোনা ভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশ পাশাপাশি ক্ষুদ্র বিনিয়োগকারীদের যে মূল জায়গাটা শেয়ার বাজার, সেই স্টক মার্কেট, দুটো স্টক মার্কেটই বন্ধ। তার মধ্য দিয়ে এই সময়ে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যে যে ক্ষেত্রে যে জায়গা থেকে প্রণোদনা পেতে পারেন, এমনিতে পুঁজিবাজারের অবস্থা নাজুক, সেই নাজুক পরিস্থিতির মধ্যেও যদি তারা তাদের যে বিনিয়োগের যে টাকা, সেটা যদি আরো লোকসানে পড়ে যায়, তাহলে তারা নিঃস্ব থেকে নিঃস্বতর হয়ে পড়বেন। এদেশের নাগরিক হিসেবে প্রধানমন্ত্রী যেহেতু সর্বক্ষেত্রে প্রণোদনা দিয়েছেন, সেহেতু ক্ষুদ্র বিনিয়োগকারীরাও এটার প্রাপ্য। এখন বলতে পারেন এই ক্ষেত্রে যে কোম্পানিগুলো প্রণোদনা পাচ্ছে, ব্যাংক পাচ্ছে, বা নানাভাবে ঋণ সুবিধা পাচ্ছে, খেলাপি হলেও তাদের মধ্যে একজন সুবিধা প্রণোদনার সুযোগ পাচ্ছে, কিন্তু সেই সেই কোম্পানির শেয়ার হোল্ডার হিসেবে ক্ষুদ্র বিনিয়োগকারী ওই কোম্পানির পারফরমেন্স ভালো না হলে, ওই কোম্পানি যদি ভালো না করতে পারে, বর্তমান বিদ্যমান অবস্থা ভালো করার সুযোগটাও কম, সেই ক্ষেত্রে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কি করা দরকার? বিষয়টা হচ্ছে এই প্রধানমন্ত্রী এককভাবে এক ব্যক্তি, তার অনেক দায়িত্ব থাকে। সেই ক্ষেত্রে এই বিষয়ে অর্থমন্ত্রী তাকে এই বিষয়ে সাজেস্ট করতে পারেন। আমরাও এই কথা বলবো যে হ্যাঁ, ক্ষুদ্র বিনিয়োগকারীর দিকে মাননীয় অর্থমন্ত্রী নজর দেবেন এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী নজর দেবেন। বিষয়টা সেই জায়গায় পৌঁছানো দরকার যে হ্যাঁ, এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রণোদনার প্রয়োজন। ধন্যবাদ সেলিম ভাই। ধন্যবাদ আপনাকে। রাজ্জাক ভাই, আপনার কাছেও একই কোশ্চেন আমার, যে আপনি কি মনে করেন আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের কি কোনো প্রণোদনা পাওয়া উচিত ছিল কিনা, বা আমরা দাবি রাখি কিনা যে আমরা প্রণোদনা চাই, বা
ভবিষ্যতে আমরা পাবো? রাজ্জাক ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনি বলছেন যে আমাদের পাওয়ার এবং পুঁজি বাজারে একটু বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারী যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং কারণে করোনার কারণে বন্ধ এই বন্ধ তাদের আটকেছে তা এখন অনেক রাজ্জাক ভাই আপনার লাইনটা ক্লিয়ার না, আমরা শুনতে পাচ্ছি না, আমরা শুনতে পাচ্ছি না, দুঃখিত। মিঠু ভাই হ্যালো, জি, হ্যাঁ এবার বলুন। জি বলেন সেলিম ভাই, আবার প্রশ্ন করেন। হ্যাঁ রাজ্জাক ভাই, আপনি শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ সেলিম ভাই, আচ্ছা আমরা রাজ্জাক ভাই লাইনটা, মিঠু ভাই আপনার কাছে আমার আমরা একটু রাজ্জাক ভাইয়ের কাছে একটু পড়ে যাই, আপনার লাইনটা ক্লিয়ার না। জি জি বলেন ভাই। আচ্ছা মিন্টু ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এতদিন আমরা দেখছি যে প্রায় 9 বছর যাবত আমাদের চেয়ারম্যান ছিলেন যিনি খায়রুল সাহেব, বর্তমানে পরিবর্তন হচ্ছে এবং শুধুমাত্র চেয়ারম্যান না, সঙ্গে কমিশনের অন্যান্য প্রায় 4 জন কমিশন চেঞ্জ হচ্ছে কমিশন। এই ক্ষেত্রে আমাদের আসলে এখন কি নতুন সিকিউরিটি এক্সচেঞ্জের কাছে আমাদের কি কোনো চাওয়া পাওয়া বা আপনার কি কোনো চাওয়া পাওয়া আছে নাকি? কি কি জাতীয় মানে সিকিউরিটি এক্সচেঞ্জ এখন আপনি আশা করেন, কি রকম বডি চান? ব্যক্তিগতভাবে ধন্যবাদ আপনাকে। ব্যক্তিগতভাবে তো আমার কিছু চাওয়া থাকতে পারে না। হ্যাঁ, বর্তমান যে যিনি বিদায় নিলেন জনাব খায়রুল হোসেন স্যার, উনি 9 বছর দায়িত্ব পালন করেছেন, 3 মেয়াদে উনি দায়িত্ব পালন করেছেন। ওনার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সময় অনেকগুলো সংস্কারমূলক কার্যক্রম করেছে। আপনি জানেন 2010 সালের ধসের পরে নতুন কমিশন গঠিত হয়, খায়রুল হোসেনকে প্রধান করে কাজের নতুন কমিশনার সম্পূর্ণ ঢেলে সাজানো হয় এবং এই চেয়ারম্যানের হাত ধরে এসএসসি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। পাশাপাশি এই কমিশনের হাত ধরে কমিশনের কর্মরত এসএসসির কর্মচারীদের চাকরির যে সুযোগ সুবিধা, বাংলাদেশ সমমানের বাংলাদেশ ব্যাংকের সমমানের কর্মকর্তাদের সমমানের পর্যায়ে উন্নীত হয়েছে। একই সঙ্গে এদের নানাবিধ সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এ ক্যাটাগরির বিএসসি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আন্তর্জাতিকভাবে এ ক্যাটাগরির সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে উন্নীত হয়েছে। এটি একটি বড় সাফল্য। পাশাপাশি আমরা দেখি যে দীর্ঘ 9 বছরেও বিএসসি বা পুঁজিবাজারকে সেইভাবে স্থিতিশীল করতে পারে নাই। পুঁজি খুইয়ে নিঃস্ব হয়ে যাওয়া মানুষের যে বেদনা, সেই বেদনা তারা দূর করতে সক্ষম হয় না। অনেকে এই কথা বলে থাকেন যে এই দায়িত্ব কি তাদের। তো আমার মনে হয় যে আংশিকভাবে দায়িত্ব বিসিসির, অবশ্যই সেই দায়িত্ব এড়াতে পারেন না। এই পুঁজিবাজারের সব কোম্পানি সেটা বিএসসির মাধ্যমে অনুমোদন পায়, আর অনুমোদিত কোম্পানির পারফরমেন্সের উপরে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের ভাগ্য নির্ধারিত হয়। তো সেই ভাগ্য নির্ধারক বা নিয়ন্ত্রক সংস্থা আছে বিএসসি এবং তার বিদায়কালীন কমিশনের অবশ্যই বর্তায়। তো আমরা তারপরেও দেখি যে পৃথিবীর অন্যান্য দেশে যেসব কোম্পানি তালিকাভুক্ত হয় তার অধিকাংশ কোম্পানি যে ভালো করে তা না। তা দেখা যাচ্ছে যে ভারতে বা পাকিস্তানে বা মালদ্বীপে বা মালয়েশিয়ায় বা আপনার সেনজেন যে করে স্টক এক্সচেঞ্জ আছে, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বা জাপানের, সব জায়গায় দেখা যায় যে যেসব কোম্পানি আসে সবকটাই পারফরমেন্স ভালো করে না। সেই তুলনায় বাংলাদেশের তালিকাভুক্ত হওয়া বা আইপিওতে আসা কোম্পানিগুলোর পারফরমেন্স অনেকাংশে ভালো, তবে সেই প্রবাহটা অনেকটাই কম। অর্থাৎ
এই যে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা, যে কারণে অনেক কোম্পানি, ভালো কোম্পানি আসতে চেয়েও দীর্ঘসূত্রিতার কারণে মুখ ফিরিয়ে নিয়েছে। পুঁজিবাজার হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে পুঁজি সংগ্রহ করে, ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করে সেটা কোম্পানিগুলো তাদের বিনিয়োগে, তাদের কোম্পানির বৃদ্ধিতে, কোম্পানির এক্সপানশনে কাজে লাগাবেন। তো সেইটা এসএসসির আরো তড়িৎ গতিতে করা দরকার ছিল। সেখানে আমরা জানি যে লোকবলের কিছু সংকট ছিল এবং সেই লোকবল অনুমোদনও পেয়েছিল, সেটা নিয়োগ হয়েছে কিনা এটা আমার জানা নেই। তো সেই ক্ষেত্রে আরো গতিশীল করা দরকার ছিল পুঁজিবাজার। তো তারপরে মনে করি যে যে বিদায়ী যে কমিশন, তাদের প্রতি আমাদের বিদায়ী অভিনন্দন থাকবে। আর নতুন যে কমিশন আসবে, আশা করি যে যে আস্থার সংকট তৈরি হয়েছিল সে আস্থার সংকট দূর করতে সক্ষম হবে। পুঁজিবাজারের মূল শক্তি। জি, শুনতে পাচ্ছেন সেলিম ভাই? হ্যাঁ, আপনার কথা কি মনে হচ্ছে যে সিকিউরিটি এক্সচেঞ্জে মানে লোকবলের কারণে কি তারা ঠিক মতো তাদের সুশাসনটা পরিচালিত করতে পারে না, এরকম কিছু? এইটা লোকবলের অভাব না, এটাও না, এটা বলা যাবে না যে লোকবলের অভাব, তা না, কারণ তারা সুযোগ সুবিধা পেয়েছিল অনেক, যারা বর্তমানে কর্মরত হয়েছেন। তবে লোকবলের সংকট একটা ব্যাপার, সেইটা না, মূলত আস্থার সংকট। ওনারা যখন মিছিল করেন তখন অনেক কিছু মনে রাখতে হবে যে কেন করছেন, মানে ওনাদের পুঁজি আবারও হারাইছে 10 সালের পরে কয়েকবার। আমরা মনে করি যে 10 সালে বোধহয় ধস হয়েছে, আসলে কিন্তু 10 সালের থেকে 20 সাল, এই 10 বছরে পুঁজিবাজার থেকে আরো অনেক মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কয়েক দফা বাজার উত্থান ঘটেছে এবং পতন ঘটেছে। এই উত্থান পতনের মধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছে, এর দায়ী বিএসসিসির কাঁধেই চাপে। সাধারণত আমরা বাংলাদেশের মানুষ সেটাই মনে করি। সেই জায়গা থেকে সেই সংকট উত্তরণে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা তেমন ভূমিকা রাখতে পারে নাই বলে আমার মনে হয়েছে। এখন যেটা দরকার, নতুন কমিশন যেটা আসবে, আস্থা অর্জন করা। আস্থা হচ্ছে পুঁজিবাজারের মূল শক্তি। যদি ক্ষুদ্র বিনিয়োগকারী 30 লক্ষ ক্ষুদ্র বিনিয়োগকারী বাজারে আছেন, তাদের আস্থা না হলে এখানে বিনিয়োগ আসবে না। আর তারা বিনিয়োগ না করলে শুধু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মাধ্যমে বাজারের স্থিতিশীলতা আসবে না, বরং এখানে লক্ষ্য করা যায় বাংলাদেশের পুঁজিবাজারে অনেক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হচ্ছে যে গেমলারের ভূমিকাকে আস্থায় আনতে হবে, তাহলে বাজার স্থিতিশীল জায়গায় পৌঁছাবে। সেলিম ভাই, মিটু ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা আস্থা ফিরে আনবো, আস্থা ফিরানোর জন্য কি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একারই দায়িত্ব, না অন্য কারো কোনো দায়িত্ব আছে, এবং সেই দায়িত্বটা কি জাতীয় দায়িত্ব? আমি একটু আপনাকে বিষয় ব্যাখ্যা করে বলি। ধরেন একটা কোম্পানি তালিকাভুক্ত হলো, কোম্পানির ফান্ডামেন্টাল আর্থিক ভিতটা কি, তাদের উৎপাদনশীলতা কি, সেটা কি ভালো কোম্পানি না খারাপ কোম্পানি? যদি ধরেন যে কোম্পানির মাঠ আছে, কারখানা আছে, কারখানা উৎপাদনে বন্ধ, এরকম একটা কোম্পানি যদি বাজারে আসে, তাহলে কোম্পানিটার শেয়ার বিনিয়োগকারীদের হাতে চলে যাবে। ওইটা অতি মূল্যায়িত হয়ে আপনার আইপিও তে প্রিমিয়াম বেশি নিয়ে ওটা শেয়ার বাজারে তালিকাভুক্ত হবে। যদি অতিরিক্ত প্রিমিয়াম নেয় তাহলে ওটা বাজারে তার দরটা ধরে রাখতে পারবে না। এই যে অতিরিক্ত প্রিমিয়াম নিল, মানে মূল যে দর, সেই দর নির্ধারণের ক্ষেত্রে এসএসসির কোনো ভূমিকা থাকে না, আইনগত বিধান নাই। কিন্তু যে বিধান আছে, ধরেন বুক বিল্ডিং পদ্ধতি বা যেসব পদ্ধতিগুলো আছে, ডিরেক্ট লিস্টিং আছে, তো সেই পদ্ধতির গলদ ধরে অনেক কোম্পানি তাদের প্রসপেক্টাস, তাদের আর্থিক বিবরণী ভুল বা ত্রুটিপূর্ণ আর্থিক বিবরণী দাখিল করে আইপিওর অনুমোদন নিয়ে থাকে। সেই ক্ষেত্রে ওই কোম্পানিতে বিনিয়োগ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না। যখন এসএসসির অনুমোদনে একটা কোম্পানি আসে আর সেই কোম্পানিতে বিনিয়োগ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন, তখনই এই এসএসসির প্রতি মানুষের আস্থা নষ্ট হয়। ধন্যবাদ আপনাকে মিটু ভাই। আমরা দেখি রাজ্জাক ভাই কাছে বলছি আস্থা নষ্ট হওয়ার বা আস্থা। রাজ্জাক ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকেও একই কোশ্চেন আমি করছি। হ্যাঁ রাজ্জাক ভাই, আপনার কাছেও আমি একই কোশ্চেন করছি। সেটা হচ্ছে যে মিটু ভাই এতক্ষণ যেটা বললেন যে আমাদের নতুন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে আসছেন, নতুন যে বডি তৈরি হচ্ছে, আপনি জানেন চেয়ারম্যান সহ নতুন আরো 4 জন কমিশন নিয়োগ প্রাপ্ত হবেন। আপনার কি কোনো প্রত্যাশা আছে বিনিয়োগকারীদের পক্ষ থেকে, ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষ থেকে? আমরা এতক্ষণ শুনলাম, মিটু ভাই বললেন যে গত 10 বছরে আসলে সত্যি কথা বলতে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা ধ্বংস, বিনিয়োগকারীদের কিছু নাই এই মুহূর্তে, আমরা সবাই জানি। এবং আগে যে কোশ্চেনটা আপনাকে আমি করছিলাম সেটা হচ্ছিল যে প্রণোদনা সবাই পাইলো,
সমস্ত গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে ব্যাংক থেকে সবাই কিন্তু প্রণোদনা, শুধুমাত্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে কোনো প্রণোদনা আসে নাই। এটা কি আমরা কি প্রণোদনা পাওয়ার জন্য সরকারের কাছে দাবি করতে পারি যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেক অনেক কষ্টে আছে, যে কোন রকম কোনোভাবে আমাদের কি কোনো প্রণোদনা দেওয়া যায় কিনা, এই বিষয়ে আপনার কি কোনো কিছু বলার আছে? আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই কোশ্চেন 9 বছর ছিল, এই সময়টুকু ছিল আমাদের জন্য একটা বেদনাদায়ক অধ্যায়, এবং আমরা মনে করি শেয়ার বাজারে অধ্যায় ছিল। এবং আমরা আপনারা জানেন যে 96 সাল এবং 1910 সাল, এই দুইটা দশের পর 10-এর পরে কমিশন পুনর্গঠন, অর্থাৎ 2011 সালের 15 মে শুনতে পাচ্ছেন তো? হ্যালো হ্যালো হ্যাঁ সেলাই, হ্যালো হ্যাঁ বলেন, আপনি শুনতে পাচ্ছি। এই কমিশন আপনার ছাড়া 14 আপনার 11, 12, 13, 14 এভাবে করে 19 কিন্তু অবদান চলে যাবে। রাজ্জাক ভাই আপনার কমিশন ভাগ করে রাজ্জাক ভাই লাইনটা বোধহয় ক্লিয়ার না আপনাদের। আমরা আপনাকে ভালো শুনতে পাচ্ছি না, আমরা আবার আপনার কাছে একটু পরে আসবো। আমরা শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার বলেন তো। জি হ্যাঁ বলেন। হ্যালো হ্যালো রাজ্জাক বলেন, আপনি বলেন। কমিশন ভালো কাজ করছে, যেমন পাবলিক রুল 2015, এই পাবলিক রুল 2015 এটা কিছু আইন করছে আপনারা কিছু বিদ্যমান আইন মানে আইন। রাজ্জাক ভাই আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আমরা একটু পরে আপনার কাছে আসি, আমরা আবার একটু মিন্টু ভাইয়ের কাছে একটু যাই। হ্যালো হ্যাঁ ক্লিয়ার না, আমরা একটু মিন্টু ভাইয়ের কাছ থেকে আবার ঘুরে আসি। মিন্টু ভাই আমাকে শুনতে পাচ্ছেন? মিন্টু ভাই জি ভাই বলেন। আচ্ছা আমরা রাজ্জাক ভাইয়ের লাইন, আচ্ছা রাজ্জাক ভাইয়ের লাইনটা একটু ক্লিয়ার না, দেখি। আপনার কাছে আমি আবারও একই কোশ্চেন একটু আসতে চাই, সেটা হলো যে আইপিওর এই লাগামহীনতা বা আইপিওতে যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী, এটার কোনো সমাধান কিভাবে কত সহজে করা যায়? আপনার কোনো আইডিয়া আছে কিনা, যে পরামর্শ আছে কিনা, যে লাগামহীন আইপিও না দিয়ে আইপিওটারে কিভাবে সম্ভব? এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে যেটা হয় সেটা হচ্ছে কাগজে কলমে যে নিয়ম মাফিক যে সিস্টেম থাকে, যে সিস্টেম দিলে সেই সিস্টেম অনুযায়ী একটা আইপিও পাস হয়। এখন এই সিস্টেমের বাইরেও আরো একটু তদারকি কিছু করে তারপরে কি আইপিও আনা যায়, এরকম বা ওখানে অন্য কোনো কিছু করা যায় কিনা? আপনার এই বক্তব্যটা আমি একটু গুরুত্ব দিয়ে দেখতে চাই, যে আপনি খুব সুন্দর একটা প্রস্তাব আইডিয়া বের করেছেন, যে যেসব সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যেসব প্রশ্ন উত্তর একটা কোম্পানিকে বাজারে আসতে হয় সেগুলো অনেক, প্রায় 400-র অধিক প্রশ্নোত্তর জানে বুঝে তাদের প্রসপেক্টটা সেইভাবে করে তৈরি করে তবে আসতে হয়। তো হ্যাঁ, সেই সব জায়গায় দেখতে পাই যে অনেক কোম্পানি ফাঁক ফোকর বেরিয়ে আসে। তো সেই ক্ষেত্রে যেটা হতে পারে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের সৎ কর্মকর্তা বা কর্মচারীর মাধ্যমে সংশ্লিষ্ট কোম্পানি যারা তালিকাভুক্ত হতে আগ্রহী সেই সব কোম্পানি সরেজমিনে ফিল্ডে যে কারখানা পরিদর্শন করে তাদের উৎপাদনশীলতা, তাদের দক্ষতা, তাদের অতীত ইতিহাস দেখে সেই জায়গায় তারা আইপিও অনুমোদনের ক্ষেত্রে একটা আইন করতে পারে, যে না, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সরাসরি তদন্ত করবে, তদারকি করবে এবং সরেজমিন পরিদর্শন করবে। সেই আইনটা কিন্তু নাই। যেটা আছে এখানে সমস্ত দায় হচ্ছে যে আপনার যারা ইস্যু ম্যানেজার তাদের উপরে বর্তায়, অডিট রিপোর্টার যারা, অডিটর যারা, তাদের উপরেই একটা কোম্পানির সাফল্য বা ব্যর্থতা, তাদের কারচুপির দায়ভার তাদের ঘাড়ে চাপে। তো সেই ক্ষেত্রে এই জায়গা থেকে এসএসসি অনেকটাই তাদেরকে দায়মুক্ত রেখেছে। কিন্তু যদি এরকম একটা আইন সম্ভব হয় যে না, প্রতিটা তদন্তই
প্রতিটা কোম্পানি আইপিও তে আসার আগেই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সরেজমিনে তদন্ত করবে। তাহলে আমরা কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে দায় দিতে পারবো যে না, তোমরা তো দেখেছিলে, তাহলে এরকম একটা ভুল বা ত্রুটিপূর্ণ কোম্পানি কিভাবে বাজারে তালিকাভুক্ত হলো। এখন যেসব ফাঁক ফোকর আছে সেখানে ইস্যু ম্যানেজার বা অডিটরদের এখন এই সুযোগটা আছে। তবে আসার কথা হচ্ছে যে এফআরসি যেটা আপনার ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠিত হয়েছে, সেইখানে যদি অডিটরদের ত্রুটিগুলো ধরা হয় তাহলে কিন্তু অনেকাংশেই কোম্পানিগুলোর জবাবদিহিতার আওতায় আসতে বাধ্য। এবং সেই ক্ষেত্রে এফআরসির অনুমোদন যদি প্রয়োজন হয় সেরকম আইন আইন করে দেওয়া যেতে পারে। সেই জায়গায় যে এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের আগে এফআরসি বা আগে ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছ থেকে এক ধরনের ছাড়পত্র নেওয়া লাগতো, এখন সেটা উঠিয়ে দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে আবার মাঝখানে একটা আইনও করা হচ্ছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চট্টগ্রাম স্টক, দুই স্টক এক্সচেঞ্জে এটা দেখবে কোম্পানিটা, তাদের একটা অনুমোদন লাগে, তাদের প্রসপেক্টাস তারা তদন্ত খতিয়ে দেখার বিষয় থাকে। তো এখন কিন্তু সেই জায়গাগুলোর অতটা স্বচ্ছতার মধ্যে হয় না, যে কারণে মানুষের আস্থাহীনতা। আপনি বললেন নিয়ন্ত্রক সংস্থা, আমার পুরোনো প্রশ্নটা মনে পড়ে গেল। সেটা হচ্ছে যে নিয়ন্ত্রক সংস্থা শুধু বিএসসিসি না, মানে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এখন অতীতে আমরা দেখেছি যে একটা কোম্পানি আসার ক্ষেত্রে তার যখন ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছে দেওয়া হয় তখন সংশ্লিষ্ট বোর্ড বা পরিচালক বা যারা অনুমোদন দেন তারা অনেক সময় প্লেসমেন্ট শেয়ার, অতিরিক্ত প্লেসমেন্ট শেয়ার দাবি করেন কোম্পানির কাছ থেকে, সেই শেয়ার তারা নিয়ে সেসব কোম্পানির অনুমোদন দেন। অথবা প্লেসমেন্ট যদি না শেয়ার দেওয়া হয় তাহলে তারা অনুমোদন দেন না বা বাধা সৃষ্টি করেন। এইসব অভিযোগও কিন্তু অতীতে ছিল। তো সেই সব কারণে হয়তো বা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই ক্ষমতা খর্ব করা হয়েছিল। আমরা আশা করব যে এসব জায়গায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি এবং সংশ্লিষ্ট মানুষের, মানে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজেদেরকে শুধরে নিয়ে আস্থার জায়গায় তৈরি করা, নিজের সুবিধা না দেখে বাজারের সুবিধা দেখা। কোন ঢাকা মিন্টু স্টক ভাই, এক্সচেঞ্জের পরিচালক ব্যক্তিগতভাবে কতটা আমি লাভবান হবেন না হবেন করে যে মিন্টু ভাই, আমি ক্ষুদ্র আমি আমি বিনিয়োগকারী আপনার কতটা। সাথে আমি আপনার সাথে একমত, তবে একটু একটু সংযুক্ত হতে চাচ্ছিলাম অন্য একটা বিষয়। সেটা হচ্ছে আসলে কি এই জন্য কি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আলাদা যেসব কোম্পানিগুলো লিস্টেড তাদের জন্য কি একটা আলাদা অডিট ফার্ম কি করা যায়, বা এরকম কি আছে যে ওই অডিট ফার্মে তারা দেখলো না, তারপরে অডিট ফার্ম বিবেচনা? করা যায় না। আমি তো অডিট আলাদা অডিট ফার্ম যে এদের নিয়ে এখন হয় কি যে এই জন্য তো বাইরে, আমি বুঝছি আপনার কথাটা, আমি আপনার প্রশ্নটা বুঝছি। এই যে নিজস্ব অডিটর, এটা তো নিজস্ব অডিট থাকবে, কিন্তু অডিট ফার্মের প্রয়োজনীয়তা নাই, নিজস্ব অডিটর দিয়ে তারা তদন্ত করতেই পারেন। সেটা আইনেও থাকতে পারে, না না থাকলেও করতে পারেন, কিন্তু আইনে থাকলে সুবিধাটা হয়। আর হ্যাঁ, তাছাড়া অডিট ফার্ম গুলোর কাজ কি, যারা বাইরে আছেন তাদের কাজ। এখন যেটা হচ্ছে যে সমস্যাটা হয়, কারণ যে কোম্পানি অডিট করে, যারা তাদেরকে নিয়োগ দেন, তাদের পয়সায় যেহেতু অডিট করে সেহেতু তারা কিন্তু তাদের মতন করে অডিট করতে অনেক সময় এটা হয়। এবং বাংলাদেশে এটা অডিট না করলে আমি আর কোম্পানিকে ধরবো, এই প্রতিযোগিতার বাজারে খেয়ে হারিয়ে ফেলতে অন্য অডিটররা এই রিস্ক নেয় না। বা একটা পার্টি পেয়েছি, একটা এতদিন পর একটা পার্টি পেলাম, তাহলে তার অডিটটা আমি করি, তো তার সুবিধা অনুযায়ী করা হয়। সেই ক্ষেত্রে এই যে এফআরসি বললাম, ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল যেটা গঠিত হয়েছে, এটা আইন হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সরকারের গুরুত্বপূর্ণ প্রশংসনীয় পদক্ষেপ। সেইটাকে আরো বেশি সেখানে লোকবল নিয়োগ করে আরো বেশি কার্যক্রম পরিচালনা করতে। আমরা জানি যে লোকবল নিয়োগের অনুমোদন পেয়েছে, এখনো হয়েছে কিনা এটাও আমি জানি না। এফআরসি তে একজন নির্বাহী পরিচালক আছেন, একজন চেয়ারম্যান আছেন, কিন্তু আরো লোকবল লাগবে। সেইটা যখন পূর্ণাঙ্গতা পাবে, আই থিঙ্ক যে সেটা অনেকটাই আপনার এই পুঁজিবাজারের উন্নয়ন, আস্থা সংকট দূর করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেলিম ভাই, আচ্ছা, ধন্যবাদ। আমি একটু রাজ্জাক ভাইয়ের কাছে আবার যেতে চাই। রাজ্জাক ভাই কি শুনতে পাচ্ছেন এবার? সেলিম, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি শুনতে আমার উপরে কথা আসিম ভাই। জি। জি, আমি শুনতে পাচ্ছি। আমি একটু আগে থেকে আসি বলছিলাম, গণনা পরে বিগত কমিশন 2013 সালের মে মাসে গঠিত হয়েছিল। কমিশন কিছু ছিল, আমি বললাম কালু অ্যাক্ট এবং
সংশোধনী 100টি তারা সংশোধনী এনেছিল, এগুলো কিন্তু এই কমিশন রাশিয়া এবং আইপিও এর ক্ষেত্রে তারা যথেষ্ট আপনার পরিচয় দিয়েছে এবং তা আপনার অনেকগুলো কোম্পানি এনে নিটিং জেনারেশন কিন্তু এখন তো শেয়ারের দাম কিন্তু আপনার এই 2 টাকা 1 টাকা এদের শেয়ার গুলো কিন্তু রাজাক ভাই, আপনার রাজাক ভাই, আমরা আপনার কথা পরিষ্কারভাবে বুঝতে পারছি না। সরি, আপনার লাইনটা বোধহয় এখনো ক্লিয়ার হয়নি। আমরা আবার একটু মিন্টু ভাইয়ের কাছে যেতে চাই। মিন্টু ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আজকে আমরা দুঃখিত রাজ্জাক ভাই, আমরা লাইনটা ক্লিয়ার পাই না, প্রায় মানে লাইনে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আমার মিন্টু ভাইয়ের কাছে আবার ঘুরে ফিরে আবার সে একই কোশ্চেন, যে আমাদের এখন পুঁজিবাজারের জন্য আমাদের চাওয়া পাওয়াটা কি হতে পারে? যে আমরা, প্রথম কথা হলো আপনারা যে কথা প্রথমে বলছিলাম যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে আমাদের প্রণোদনা পাওয়ার জন্য আমাদের কি করা উচিত, কি করতে পারি, আমরা কার কাছে দাবি জানাতে পারি যে আসলেই আমাদের বিনিয়োগকারীরা, ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেক বিপদে আছে। এবং এই রমজান মাস আপনি জানেন 50 দিনের মতো গত প্রায় বন্ধ, মার্কেট খুললো না। না খোলার কারণে যে বিষয়টা ঘটছে, টাকা থাকার পরও এখন মানে কারো কাছে টাকা নাই, আর কেউ টাকা তুলতে পারতেছে না। তা টাকা তুলতে না পারলে তাদের বউ বাচ্চা নিয়ে কিভাবে চলবে? এবং রমজান মাসে অমানবিক কষ্ট করছে, আপনিও নিজেও বুঝতে পারছেন। সেই ক্ষেত্রে এই ঈদের পরে কি মার্কেট খুলবে? জি, এই বিষয়টা আমি আপনাকে বলি। ধর, ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে শুধুমাত্র একজন মানুষ বা ব্যক্তি শেয়ার বাজারে সব বিনিয়োগ করে সবকিছু সব সার্বক্ষণিকভাবে তৎপর থাকবে তা নয়। তার অন্যান্য ব্যবসা বাণিজ্য বা অন্যান্য চাকরি বাকরি থাকতে পারে, আর সে শুধু পুঁজিবাজারে বিনিয়োগকারী হিসেবে রয়েছে তা না। ফলে তার তো অন্যান্য ইনকাম সোর্স থাকা স্বাভাবিক। তো যারা শুধুমাত্র পুঁজিবাজার নির্ভর জীবিকা নির্বাহ করেন, সেটা কতটা যৌক্তিক সেটা একটা প্রশ্ন আছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা অবশ্যই বিপদে পড়েছেন। তো তারা এই সরাসরি প্রণোদনার সুযোগ নেই। আপনি যেটা বললেন গুরুত্বপূর্ণ কথা, যে তাদের পুঁজিটা তো আটকে আছে, বাজার লেনদেন হচ্ছে না। এই ক্ষেত্রে তাদের আসলে প্রণোদনা দেওয়ারও তো কোনো সুযোগও নাই, যে কোন মাধ্যম দিয়ে দেবে। তাদের চিহ্নিত সুযোগটা কি সরকারের কাছে, তাই না? তো সেই ক্ষেত্রে ব্রোকারেজ হাউসের মাধ্যমে যদি সরকার ইচ্ছা করেন সেটা করতে পারেন, যে হ্যাঁ এইভাবে নগদ। কিন্তু নগদটা আসলে সরকার কতটা দেবে, এটা এর আগেও অনেক ঘটনার মধ্যেও এভাবে দেওয়ার সুযোগও কম। সরকার আইন লাগবে এক্ষেত্রে, আইন না করে এটা দেওয়া সম্ভব না। যদি না যায় সেক্ষেত্রে মার্কেটটা খোলা কি যায় না? হ্যাঁ, এখন তো সবকিছু অনলাইন বেসড। মার্কেটটা যদি খুলে দিত, কারণ সরকারের 16টা মন্ত্রণালয় চালু আছে, সেই ক্ষেত্রে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা নিজেদের কিছুটা লোকসান দিয়ে বিক্রি করে হলেও কিছুটা পুঁজি সংগ্রহ করতে পারতেন। এবং একই সঙ্গে সরকার মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রী যদি তাদের কাছে দাবি উপস্থাপন করা সম্ভব হয় যে তাদের প্রণোদনা দরকার, এবং তারা যদি সেটা গ্রাহ্য করেন বা তারা মনে করেন যে এটা দেওয়া দরকার, তাহলে প্রণোদনা দেওয়ার সুযোগ আছে। তাদের যে বিও অ্যাকাউন্ট সেখানে দেওয়া যায় সম্ভব, সহজ পদ্ধতি। মানে এখানে ডিরেক্ট দেওয়া সম্ভব। এখানে কিন্তু লুটপাটের সুযোগও কম হবে, দানের মতন না। তো সেটা এখন দাবিটা ওই পর্যন্ত পৌঁছানোর জন্য দরকার মার্কেটটা খোলা। তো আর মার্কেটটা খোলা সম্ভব কারণ অনলাইনে লেনদেন করা সম্ভব। এর আগে, অনেক আগে থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম অনলাইনে লেনদেন করে থাকে, এবং অনলাইনে টাকাও লেনদেন হচ্ছে। সেক্ষেত্রে তাদের পুঁজি বিনিয়োগকারীদের, ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে এই স্টক মার্কেটটা চালু করা আমি মনে করি যৌক্তিক। আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করছেন সেলিম ভাই। তো ধন্যবাদ আপনাকে। এই পর্যন্তই আমার বক্তব্য। ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে পর্যন্ত আমার বক্তব্য সেলিম ভাই। ওকে, ধন্যবাদ মিন্টু ভাই। আমরা রাজ্জাক ভাইকে দেখি আরেকবার লাইনে পাওয়া যায় কিনা। রাজ্জাক ভাই, আমার কি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, সেলিম ভাই, আপনাকে সেলিম ভাই, আপনাকে আমি, যত অনেকগুলো মানে প্রশ্ন সেলিম ভাই, করছিলাম, বাট আপনি অ্যান্সার করতে পারেন নাই। আপনি যদি শুনতে পারেন তাহলে আপনি বলেন। বলেন। আমি বলছি, নিজের বলতেছিলাম কমিশন আপনার অনেকগুলো কাছে, আইপিও বন্ধ আছে, হ্যাঁ, আইপিও বাজারে এনেছে। এই আইপিও গুলোর কারণে এই শেয়ার বাজার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সরকার ক্ষতির মুখে পড়েছে। এই কমিশনের প্রতি আসছে না। আমরা নতুন কমিশন হতে যাচ্ছে, আর সেই কমিশনকে এই আস্থা জায়গায় দেখছে। আমি চাই যে নতুন কমিশন গঠন হবে, সেই কমিশন বাজারে পূর্ণ আস্থা জন্য এই যোগ্য আমরা আগেও ঠিক একই দাবি করে আসলাম। আমাদের সেই জায়গা থেকে আমরা যে নতুন যে কমিশন আসবে, সেই কমিশন এই বাজারে আন্তর্জাতিক বাজারে হবে। কমিশন যে সব সমস্যাগুলো পেয়ে গেছে, সমস্যাগুলো একজন নিজে আজকের লিঙ্ক দেয় না, একটু দেখেন তো ফেসবুকে না সেলিম ভাই, জি, হ্যাঁ, সময় যে আসছে শোনা যায় না। সেটাই রাজাক ভাই, আমরা 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 শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমরা আজকে আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনার শুনতে পাচ্ছেন, আমি আপনি পাচ্ছেন কিন্তু আমরা পাচ্ছি না। যাক, আমরা দুঃখিত। আহ আপনাদের দুজন কি অনেক আমরা অনেক শুনতে পাচ্ছি ধন্যবাদ। না আসলে, এই দর্শক চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আজকে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা প্রতিদিনকার মতো আজকে শুরু করেছিলাম। আজকে কারিগরি অসহযোগিতার কারণে আর কি আমরা রাজ্জাক ভাইয়ের লাইনটি ক্লিয়ার না পাওয়ার কারণে লাইভটি খুব সুন্দর করে করতে পারি নাই। এই জন্য আমরা দুঃখিত। আমরা আশা করি পরবর্তীতে আমরা সুন্দরভাবে লাইভটা করতে পারবো। নেক্সট নতুন নতুন আমাদের গেস্ট থাকবেন। আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে আমাদের পক্ষ থেকে, বিজনেস আই বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের দুজনকে আবারও অনেক অনেক আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ, এবং দর্শক মন্ডলীকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই সুস্থ আপনাকে ভালো এবং থাকুন। দর্শককে ধন্যবাদ বিজনেস আইয়ের পক্ষ থেকে সবাইকে আল্লাহ হাফিজ। জানাচ্ছি। দর্শকে